আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ। জানাবো মিথ্যা দাবি করে ফ্যাক্ট চেকে ধরা খেল সরকার ও গণমাধ্যম। এবং সর্বশেষ জানাবো ব্যাংকের অনাদায়ী ঋণ 5.5 লাখ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার পরেও নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের পদোন্নতি সহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কথা বলা হয়। এতে সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি লিখেছেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এসব কর্মকর্তারা, কিন্তু তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত না করে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত 30 সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সে সময় র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সে ঘটনার 1 বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এতদিন এ দায়িত্বে থাকা ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জানানো হয়েছে, তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তার অধীনে থাকা কর্মকর্তারা মোট 136 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 10টি গুমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এজন্য বেনজির আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা এড়িয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলন পাঠানো প্রতিনিধি দলের সদস্য করে তাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে র্যাবকে সংস্কারের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে আব্দুল্লাহ আল মামুনের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমরা এমন কিছু করছি না যে জন্য আমাদের র্যাবকে সংস্কার করতে হবে, তাই সংস্কারের কোনো প্রশ্নই নেই। এই বছরের প্রথমে আব্দুল্লাহ আল মামুন সহ নিষেধাজ্ঞার অধীনে থাকা র্যাবের আরেক কর্মকর্তা এডিজি কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের সাহসিকতা ও সেবার জন্য পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, এমন পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর কাছে এই বার্তা দেয় যে সরকার শুধু তাদের বিরুদ্ধে থাকা অপব্যবহারের অভিযোগগুলো উপেক্ষাই করবে না, বরং তাদেরকে আরও পুরস্কৃত করবে। মিথ্যা দাবি করে ফ্যাক্ট চেকে ধরা খেল সরকার ও গণমাধ্যম। সম্প্রতি বাংলাদেশ বর্তমানে শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই বিষয়টি প্রচার করতে গিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ শীর্ষক একটি তথ্য দেশীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এটি মিথ্যা। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ক্ষীণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুৎ এর দেশ শীর্ষক দাবিটি সঠিক নয় এবং বাংলাদেশের পূর্বে দক্ষিণ এশিয়ায় ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অ্যানালাইসিস বিডির পাঠকের জন্য ফ্যাক্ট চেকটি হুবহু তুলে ধরা হলো। ফ্যাক্ট চেক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুৎ এর দেশ শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং বাংলাদেশের পূর্বে দক্ষিণ এশিয়ায় ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। দক্ষিণ এশিয়ায় শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ প্রথম শীর্ষক দাবিটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রিউমার স্ক্যানার উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ের কাজ শুরু করে এবং পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল 21 মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ। পরবর্তীতে একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ হতে প্রচারিত পোস্টে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি উল্লেখ করতে গিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম শতভাগ বিদ্যুতের দেশ উল্লেখ করা হয়। এছাড়া দেশীয় মূলধারার গণমাধ্যম দৈনিক প্রথম আলো এর ভেরিফাইড ফেসবুক পেজ হতে গতকাল 21 মার্চ দেশের শতভাগ বিদ্যুতায়নের তথ্য নিয়ে ডিজিটাল ব্যানার সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে উল্লেখ করা হয়েছে দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ। এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টাল সহ সামাজিক মাধ্যম ফেসবুকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক দাবিটি নিয়ে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যায়।
দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। অনুসন্ধানের মাধ্যমে রিউমার স্ক্যানার টিম বিশ্ব ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতকরা বিদ্যুতায়নের তালিকা খুঁজে পায় এবং সর্বশেষ 2019 সালে হালনাগাদ করা তথ্য যুক্ত সে তালিকায় দেখা যায় 2018 সালের ভুটান, মালদ্বীপ এবং 2019 সালে শ্রীলঙ্কার শতভাগ বিদ্যুতায়নের দেশের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে ডেইলি ভুটান নামের একটি ওয়েবসাইটে 2019 সালের 8 মার্চে ভুটান হ্যাজ অ্যাচিভড 100% ইলেকট্রিসিটি অ্যাক্সেস হিয়ার্স হাউ শীর্ষক শিরোনামে ভুটানের শতভাগ বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়া শ্রীলঙ্কার একটি সরকারি ওয়েবসাইটে তাদের শতভাগ বিদ্যুতায়নের বিষয় নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের শেষ সময়ে তারাও নিজেদের দক্ষিণ এশিয়ায় একমাত্র শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে উল্লেখ করেছিল, যদিও প্রকৃতপক্ষে তাদের পূর্বেই ভুটান ও মালদ্বীপ এই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এছাড়াও দেশীয় সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর এর অনলাইন সংস্করণে 2021 সালের 19 আগস্টে বিদ্যুতের আলোয় 99.99% মানুষ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি পাওয়া যায়। বিশ্বব্যাংকের তথ্য মতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাহাড় বেষ্টিত ভুটানে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে 2019 সালে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পূর্বে আরও 3টি দেশ শতভাগ বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সুতরাং বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক সরকারি ঘোষণার বিষয়টি সত্য হলেও দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ শীর্ষক তথ্য সম্বলিত দাবিটি মিথ্যা। ব্যাংকের অনাদায়ী ঋণ 5.5 লাখ কোটি টাকা। ব্যাংক খাতে খেলাপি ঋণ ডিসেম্বরে 1,45,633 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা 10 বছর আগে ছিল 42,715 কোটি টাকা। এর সঙ্গে পুনঃ তফসিল ঋণ সহ কুঋণ যোগ করলে দাঁড়ায় 3,77,922 কোটি টাকায়। আর অর্থ ঋণ আদালতে 72,543টি মামলার বিপরীতে অনাদায়ী 1,78,287 কোটি টাকার ঋণ যোগ করলে মোট অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় 5,56,209 কোটি টাকা। ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতের স্বাস্থ্যের অন্যতম মূল নিয়ামক হচ্ছে খেলাপি ঋণ। সেটার পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এ খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার অনেকখানি ক্ষরণ ঘটেছে। সেই ক্ষরণের কারণে ব্যাংকিং খাত এখনও ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক চড়াই উতরায়ের পরও ব্যাংকিং খাতের প্রসার ঘটেছে। বাংলাদেশের অর্থনীতির আকার বড় হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এই অর্থনীতির আকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ ও সাধারণ মানুষদের লেনদেনের জন্য আর্থিক খাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করি, নন ব্যাংকিং খাতেরও সমস্যা কম নয়। মালিকানা বদলের পর থেকে ইসলামী ধারার ব্যাংকগুলো আর্থিক সংকটের রয়েছে দাবি করে সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এ ধারায় ব্যাংকগুলোর নানা অনিয়মের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বেশিরভাগ ব্যাংক তথ্য প্রকাশ করে না। যেসব তথ্য প্রকাশ করা হচ্ছে তা কতটুকু সত্য তা নিয়েও সন্দেহ পোষণ করেন তিনি। ইসলামী ধারার ব্যাংকগুলোয় ব্যাপক অনিয়মের কারণে সব সূচকে অবনতি হয়েছে জানিয়ে বলেন, মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিকল্প না থাকায় সাধারণ মানুষ ব্যাংক খাতের ওপর আস্থা রাখছে। তবে আর্থিক অবস্থা ব্যাপকভাবে খারাপ হওয়ায় খাতটির ওপর গ্রাহকদের আস্থা কমছে বলেও মনে করছে সিপিডি। সিপিডির এই শীর্ষ কর্তা বলেন, গত কয়েক বছরে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য বেড়েছে ঠিকই, কিন্তু তাদের ক্যাশ হোল্ডিংস কমেছে। এজন্য ব্যাংকগুলো টাকার সংকটে ভুগছে। ব্যাংকগুলোর সমস্ত তথ্য জনসম্মুখে প্রকাশ পাচ্ছে না দাবি করে প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, যারা প্রকাশ করে না তারা লক্ষ্য পূরণ করতে পারে না। যতটুকু প্রকাশিত হয় তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে তথ্যের দরজা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া। আমরা তথ্যের জন্য মিডিয়ার ওপরে নির্ভর করতাম, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তথ্যের অভাবের কারণে ভুল নীতি গৃহীত হওয়ার আশঙ্কা থেকে যাওয়ার শঙ্কায় রয়েছেন তিনি বলেন, ব্যাংকিং খাতের এই অবস্থা থেকে যদি টেনে তুলতে হয় তাহলে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি লাভের ব্যক্তিকরণ এবং ক্ষতির রাষ্ট্রীয়করণ করা।
দুর্বল ও সবল ব্যাংকে একীভূত প্রসঙ্গে সিপিডি বলছে, সরকারি ব্যাংকগুলো পুনরুদ্ধারের জন্য সরকার থেকে বহুবার অর্থ দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককে বারবার দেওয়া হচ্ছে। শুধু বেসরকারি ব্যাংক যেমন পদ্মা ব্যাংককে টেনে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা রক্ষা হয়নি। এরূপ অবস্থায় সরকারি প্রতিষ্ঠান দিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া এগিয়ে যদি নিতে হয়, তাহলে পৃথিবীর স্বনামধন্য অ্যাসেসমেন্ট কোম্পানিকে প্রতিযোগিতার ভিত্তিতে নিয়ে আসুন। যদিও বাংলাদেশের ব্যাংকিং স্বাস্থ্য সেটা বিবেচনা নিলে তারা আগ্রহী হবে কিনা সেটা বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।